আসসালামু আলাইকুম সবাইকে। আমি মামুন আশিক। প্রতিদিনকার মতন আমাদের গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে বিসিএস প্র্যাকটিস কুইজ নিয়ে হাজির হয়েছি। তো আপনারা সবাই জানেন হয়তো আমরা প্রতিদিনকার মতন গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমরা সকলের সাথে বিসিএস প্রস্তুতি গ্রহণের জন্য আমাদের বিসিএস প্র্যাকটিস সেকশন থেকে আমরা প্রতিদিন কোনো না কোনো সাবজেক্ট প্র্যাকটিস করি। সকলের সাথে আমরা সংযুক্ত থাকি ফেসবুকের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে সংযুক্ত থেকে আমরা বিসিএস এর প্রস্তুতিটা সুনিপুণ করার চেষ্টা করি। তো সেই লক্ষ্যে আজকে আমি মামুন আশিক আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আশা করছি আমরা সকলে মিলে আমরা আজকের সেশনটা আমরা ঠিক মতন কন্টিনিউ করতে পারবো। আমরা একটু অপেক্ষা করছি যাতে সকলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আজকে আমরা আইসিটি বিষয় নিয়ে কথা বলবো বা আইসিটি বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমাদের প্র্যাকটিস সেকশনের প্রথম প্রশ্ন, ল্যাপটপ কোন প্রজন্মের কম্পিউটার? ল্যাপটপ কোন প্রজন্মের কম্পিউটার? প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম? আপনাদের সকলের কাছ থেকে কমেন্ট বক্সে উত্তর আশা করছি। ল্যাপটপ কোন প্রজন্মের কম্পিউটার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? আমরা সকলেই ল্যাপটপে ব্যবহার করে অভ্যস্ত। সো ল্যাপটপ আসলে কোন প্রজন্মের কম্পিউটার সেটা আমাদের অনেকেরই জানা দরকার। আপনাদের সকলের কাছ থেকে কমেন্ট আশা করছি। তবে আমার কাছে মনে হচ্ছে তৃতীয় প্রজন্মের। নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন চতুর্থ। 4 হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন 4। ঘ, হ্যাঁ, অপশন ডি। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। তো যেহেতু অপশন 4ই এসেছে, আমরা এটা দিয়ে দেখি এটা কোন প্রজন্মের কম্পিউটার, এটা উত্তর সঠিক কিনা, চতুর্থ প্রজন্মের কম্পিউটার কিনা। হ্যাঁ, উত্তর সঠিক। ল্যাপটপ চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এবং নাজমুল ভাই এবং হাবিব ভাই আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিব এখান থেকে। 1971 সাল থেকে বর্তমান সময়কালকে কম্পিউটারের চতুর্থ প্রজন্ম বলা হয়। এই প্রজন্মের কম্পিউটারে এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন ও ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তির মাধ্যমে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। আমরা জানি যে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের মাঝে বিভিন্ন ধরনের প্রসেসর ইউজ করা হতো। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মের মধ্যে প্রথম প্রজন্মে অনেক বড় ধরনের সাইজ ছিল, যেটা ক্যারি করা খুবই কষ্টকর ছিল। দ্বিতীয় প্রজন্মতে এটা অনেকটা ছোট করে আনা হয়। এরপর আইসি ট্রানজিস্টরের ব্যবহার আমাদের ডিভাইসগুলোকে আসলে শুধুমাত্র ক্যারি করার ক্ষেত্রে সুবিধা হয় নাই, ফাস্টও করেছে। তো যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস জানার প্রোটোকল কোনটি? আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস জানার প্রোটোকল কোনটি? আমরা জানি প্রত্যেকটি ডিভাইসের একটি স্বয়ংক্রিয় আইপি অ্যাড্রেস থাকে। তো সেই আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস জানার যে প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকলটি কোনটি? আপনাদের সকলের কাছ থেকে উত্তর আশা করছি। আরআইপি, বিজিপি, এআরপি, টিসিপি? হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন টিসিপি। আমরা দেখি আর কেউ করে কিনা, কমেন্ট করে কিনা। নাজমুল হাসান খান নাইম ভাইও বলছেন অপশন 4। তো যেহেতু
হাবিব ভাই এবং নাজমুল ভাই দুজনেই বলেছেন অপশন 4, তাহলে আমি অপশন 4ই সিলেক্ট করতে চাচ্ছি। অনিলা আক্তার আপু বলেছেন অপশন ঘ বা 4 বা অপশন ডি, যেটাই বলি আমরা, 4 নাম্বার টিসিপি। তো আমরা টিসিপিটাই সিলেক্ট করছি। না, অপশন সি এআরপি, আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস জানার প্রোটোকল হচ্ছিল অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল। যাই হোক, সমস্যা নেই, আমরা জানলাম সকলেই। এটা একটা ভালো প্রশ্ন ছিল। সো কোনো পরীক্ষায় আসলে ইনশাল্লাহ আমরা সকলেই পারবো। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? এটা আমরা সকলেই হয়তো জানি, আমাদের খুবই কমন একটা প্রশ্ন, এবং আমরা সকলেই ইমেল ব্যবহার করি এবং এই চিহ্নটা আমরা দেখি। আশা করছি এই উত্তরটা আপনারা সকলেই পারবেন। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? ডলার সাইন, হ্যাশট্যাগ সাইন, অ্যান্ড সাইন এবং @সাইন। ধন্যবাদ অনিল আক্তার আপুকে। আমি এটার জন্য আর বেশি করছি না, কারণ সকলেই যেহেতু জানেন। নাজমুল হাসান খান নাইম ভাইও বলছেন অপশন ডি, তো আমরা অপশন ডি সিলেক্ট করছি। হ্যাঁ, এটাই রাইট। আমরা প্রত্যেকটা ইমেলে দেখি একটা ইমেলের বাম পাশে ইউজার নেম থাকে এবং ডান দিকে হচ্ছিল ডোমেইন নেম থাকে, এবং ইউজার এবং ডোমেইনের মাঝখানে বসে, এবং রে টমিলসন ইমেলের উদ্ভাবক, এবং তার নাম অনুসারে এই প্রতীকটি আসলে করে নেওয়া হয়, সিলেক্ট করা হয়। গাণিতিক হিসাব নিকাশে কোনটি ব্যবহৃত হয়? গাণিতিক হিসাব নিকাশে নিচের কোনটি ব্যবহৃত হয়? এমএস আউটলুক, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, নান। আমাদের প্রতিদিনকার জটিল এবং বড় ধরনের ডাটা ম্যানেজমেন্ট করার জন্য এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি। সেই সফটওয়্যারটার নাম কি? গাণিতিক হিসাব নিকাশে কোনটি ব্যবহৃত হয়? নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন এটা আগেরই। আমি সকলের কাছ থেকে একটু কমেন্ট আশা করছি। গাণিতিক হিসাব নিকাশে কোনটি ব্যবহৃত হয়? এমএস এক্সেল। অনিলা আক্তার বলছেন এমএস এক্সেল, নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন এমএস এক্সেল। তো আমি এমএস এক্সেলটাই সিলেক্ট করছি। হ্যাঁ, আপনাদের দুজনের উত্তরই সঠিক হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত সংযুক্ত থেকে এইভাবেই সঠিক উত্তর দিবেন এবং নিজেদের প্রস্তুতিও শানিত করবেন এবং নিজেদের ভুল ল্যাকিংস গুলাও আইডেন্টিফাই করবেন। আবারও ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য। আমি একটু এই প্রশ্নের ব্যাখ্যাটা একটু পড়তে চাচ্ছি। গাণিতিক হিসাব নিকাশের জন্য সাধারণত কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। এই স্প্রেডশিট প্রোগ্রামের অনেকগুলো সফটওয়্যার আছে, যেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল, যেটা বহুল প্রচলিত, আমাদের প্রত্যেকের পিসিতেই হয়তো আমরা এটা ব্যবহার করি। গুগল শিট, যেটা আমরা ভার্চুয়ালি অনলাইনে ব্যবহার করতে পারি। এছাড়া আরো অনেকগুলো আছে, স্মার্ট শিট এবং কুইপ, লোটাস 1 2 3। সো আমরা হয়তো এখান থেকে 4-5টা আমরা পড়তে পারি, এবং এখানে দেখবেন আপনারা সকলে এই ব্যাখ্যায় একটা ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে। সো যারা বিসিএস এর জন্য পড়াশোনা করছেন তাদের আসলে অনেকগুলো বই বা নেট ঘেটে আপনার ইনফো গ্যাদার করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এখানে সবকিছু আমরা গুছিয়ে আপনার জন্য এই কাজটা আমরাই করে দিচ্ছি। সো এখানে আপনি সবকিছু রেডিমেড পাবেন, আপনার কাজ শুধু পড়া। সো আপনি এখান থেকে শুধুমাত্র পড়তে থাকবেন এবং আপনার প্রস্তুতি গ্রহণ করতে থাকবেন। এই কারণে সকলকে আপনাদেরকে অনুরোধ করব, অন্তত আমাদের অ্যাপটা একবার ব্যবহার করে দেখবেন, একবার আমাদের অ্যাপ থেকে ঘুরে যাবেন। আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না এবং আপনাদের প্রস্তুতির জন্য এই অ্যাপটা আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোনটি সঠিক? রোম একটি ভোলাটাইল মেমোরি। রোম অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। রোম বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও ডেটা সংরক্ষণ করে। রোম শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্য ব্যবহৃত হয় ও ডাটা হারায়। নিম্নের কোনটি সঠিক? আমরা জানি রোম, র্যাম সম্পর্কে সকলেই।
তো কম্পিউটারের দুইটি অবিচ্ছেদ্য উপাদান আমাদের ডিভাইসগুলোর জন্য, এবং আমরা মেমোরি সম্পর্কেও জানি, মেমোরি, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি সম্পর্কে। তো নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন বি, অপশন খ। অনিলা আক্তার আপু বলছেন অপশন বি। তো যেহেতু সকলেই বলছেন অপশন বি, নাজমুল হাসান খান নাইম বলছেন অপশন সি। মনে হয় উনি ওনার উত্তরটি চেঞ্জ করতে যাচ্ছেন। তো আমারও মনে হচ্ছে অপশন সি। তো আমরা জাস্ট একটা দিয়ে দেখি উত্তরটা সঠিক কিনা। হ্যাঁ, অপশন সি সঠিক উত্তর। তো রোম বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও ডেটা সংরক্ষণ করে। মূলত আমরা একটু ব্যাখ্যা থেকে যদি দেখি, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরির মধ্যে বেসিক ডিফারেন্সটাই হচ্ছিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ডাটাকে কিভাবে স্টোর করে। সো নন ভোলাটাইল মেমোরি যা স্থায়ীভাবে হচ্ছিল ডাটা সংরক্ষণ করে, যেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও রোমের যে তথ্য থাকে সেটা হারায় না। এর ফলে এবং আমরা জানি যে এই ধরনের মেমোরিতে আমরা আমাদের কম্পিউটারের যেগুলো ফার্মওয়্যার এবং আমাদের যে অপারেটিং সফটওয়্যার গুলা এবং যে স্টার্টআপ এবং যেগুলো বেসিক সফটওয়্যার বলি, অর্থাৎ আমরা কম্পিউটার চালু করলেই যে সফটওয়্যার গুলো অটোমেটিকলি অন হয়ে যায়, যেগুলো আমরা হয়তো অ্যাক্সেস দেওয়া লাগে না। আমরা কম্পিউটার বা ফোন চালু করলে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চালু করলে দেখবেন আপনি অটোমেটিকলি আপনার হচ্ছিল কয়েকটা সফটওয়্যার অন হয়ে যাচ্ছে, বা আপনার উইন্ডোজ যেটা ওপেন হইতে অটোমেটিকলি উইন্ডোজটা ওপেন হয়ে না, যে সেটআপটা, ওই সেটআপ গুলা এগুলা হচ্ছে রোমে থাকে। এবং আমাদের উইন্ডোজ যে ডিফেন্ডার এবং এই ধরনের যে এইগুলা সবগুলো আমাদের হচ্ছে রোমে স্টোর করা থাকে। এই কারণে বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এ নিজে থেকে স্টোর করে রাখে। তো এটা কখনোই এই ইনফোটা যায় না। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইন MICR, C stands for কম্পিউটার ক্যারেক্টার চেক কোড। MICR আমরা জানি, MICR চেক আমরা ব্যাংকে যখন ব্যাংকিং কার্যক্রম করি, MICR চেকটা আমাদের খুবই পরিচিত একটি টার্ম। সো এই MICR এর ফুল মিনিং এ সি শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? সি ফর কম্পিউটার or character or check or code? MICR. আমাদের মাঝে ফেসবুকে অনেকেই যুক্ত আছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। অনিল আক্তার আপু বলছেন ক্যারেক্টার, নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন ক্যারেক্টার। সো আমি ক্যারেক্টারটাই সিলেক্ট করছি। হ্যাঁ, আপনাদের দুইজনের উত্তরই সঠিক হয়েছে। MICR আমরা জানি MICR এর পূর্ণরূপ হচ্ছিল ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে চেকের বৈধতা ও মৌলিকত্ব যাচাই করা হয়। এটি মূলত যে কালি দিয়ে ছাপানো হয়, সেই কালিটি হচ্ছিল ব্যাংক থেকে ভেরিফাই করতে পারে যে এই চেকটি আসল কিনা। সো ওই যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার গুলা যে কালি দিয়ে লেখা হয় এটা ম্যাগনেটিক ইঙ্কেরই থাকে এবং বিশেষ একটা প্রলেপ দেওয়া থাকে কালির মধ্যে মিশ্রিত থাকে কেমিক্যাল, এবং যার ফলে ব্যাংকিং সহ ট্রেজারি বন্ড এবং সরকারি গুরুত্বপূর্ণ যে সমস্ত আর্থিক কাগজাবলী আছে বা প্রসেস আছে, সেই প্রসেস গুলাতে এই ধরনের MICR প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে হচ্ছিল বোঝা যায় যে এই কাগজটি সঠিক কিনা, বা এই আর্থিক দস্তাবেজ যারা নিয়ে আসছেন তাদের এইটা ভেরিফাই করার জন্য এটা ব্যবহার করা হয়। তো ধন্যবাদ আপনাদের সকলকেই। আমরা আজকে আমাদের প্র্যাকটিস শোর শেষ প্রশ্নে এসে উপস্থিত হয়েছি। তো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ প্রশ্ন, কোন পদ্ধতিতে উভয় দিক হতে ডাটা ট্রান্সমিশন ব্যবস্থা থাকে? হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, মাল্টিপ্লেক্স। কোন পদ্ধতিতে উভয় দিক হতে ডাটা ট্রান্সমিশনের ব্যবস্থা থাকে?
আমরা জানি ডাটা ট্রান্সমিশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, মাল্টিপ্লেক্স, ব্রডকাস্ট। সো উভয় দিক থেকে ডাটা ট্রান্সমিশন খুবই কমন একটা প্রশ্ন আইসিটির জন্য, বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। এটা এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই এটা আসে। পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নেয়, তাছাড়া অন্যান্য পরীক্ষাগুলো নেয়, এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন নেটওয়ার্কিং বিষয়। হ্যাঁ, আমাদের মাঝে হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন ফুল ডুপ্লেক্স, নাজমুল হাসান খান নাইম ভাইও বলছেন ফুল ডুপ্লেক্স। আমরা অনিলা আক্তার আপু বলছেন অপশন ডি মাল্টিপ্লেক্স। যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামত ফুল ডুপ্লেক্স, আমারও মনে হচ্ছে এটা ফুল ডুপ্লেক্স। তো আমি ফুল ডুপ্লেক্সটাই সিলেক্ট করছি। তো দেখা যাক এই উত্তরটি সঠিক হয় কিনা ভুল হয়। এবং সঠিক উত্তর ফুল ডুপ্লেক্স। দুঃখিত অনিল আক্তার আপু, আপনার উত্তরটি সঠিক হয়নি। তো আপনি এই বিষয়টি জেনে নিলেন। সো ফুল ডুপ্লেক্স পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেটা একই সময় উভয় দিক থেকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমন আমরা মোবাইল ফোনে কথা বলি, যা আমাদের দুজনের কথাই আমরা আসলে একসাথেই শুনতে পারি এট এ টাইম। বাট ওই যে যখন আমরা সিমপ্লেক্সে কথা বলি বা হাফ ডুপ্লেক্সে কথা বলি, সিমপ্লেক্সে কথা বললে ওয়ান ওয়ে, কখনো দুই ওয়েতে ডাটা ট্রান্সমিশনই হয় না। যেমন হাফ ডুপ্লেক্সের সময় আমরা দেখি যে ওয়াকি টকিতে আর্মিদের বিভিন্ন মুভিতে আমরা যখন দেখছি, একজন কথা বলে বলে ওভার, দেন আরেকজন কথা বলে। সো আমরা হচ্ছিলাম তখন দেখি যে এক পথে ডাটা ট্রান্সমিশন হয়, ওইটা শেষ হলে দেন আবার অন্য পথে রিভার্স ওয়েতে ডাটা ট্রান্সমিশন হয়। বাট ফুল ডুপ্লেক্সের ব্যাপারটা হচ্ছিল যে আমরা হচ্ছিলাম একই সাথে বোথ ওয়েতে, টু ওয়েতেই আসলে আমরা ডাটা ট্রান্সমিশন করতে পারি। সো এটা আমরা আসলে এখন প্রায় সব ধরনের ডিভাইস গুলাতেই এগুলো আমরা এখন ব্যবহার করে থাকি। সো এবং বিশেষ কিছু ডিভাইস আছে, সেগুলোতে হচ্ছিল আমরা প্রচন্ড ভাবে এগুলো ব্যবহার করে থাকি, যেগুলো হচ্ছিল দ্রুত ডাটা ট্রান্সমিশনের জন্য আমাদের এবং রিয়েল টাইম ট্র্যাকিং এর জন্য এটা আসলে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সিস্টেম। তো যাই হোক, আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানলাম এবং এই ব্যাপারটা সম্পর্কে অবগত হলাম। আমরা যারা জানতাম না হয়তো তাদের জন্য উপকার হলো, আর যারা জানতাম আগে থেকে তারা হলো আরেকবার ব্যাপারটা চর্চা করে নিলাম। তো এরই মাধ্যমে আমাদের আজকের প্র্যাকটিস শোটি শেষ হবে। তো যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করব আবারও আমাদের এই অ্যাপটি ঘুরে দেখার জন্য। এই অ্যাপে আপনারা রেগুলার পরীক্ষা দিতে পারবেন, গেম খেলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন, তারপরে হচ্ছে নিজেরা কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবেন। যে সাবজেক্ট আপনি হয়তো আজকে পড়ছেন সেই সাবজেক্টে রিভিশন দিতে পারবেন। আপনার সাম্প্রতিক তথ্য, যেটা হচ্ছে আমাদের বিসিএস প্রত্যাশীদের জন্য সকলেই বলে যে পত্রিকা পড়া, সাম্প্রতিক তথ্যগুলা গ্যাদার করা। সো ওই কাজটাও আমরা আপনার জন্য এখানে আমরা করে রাখছি। প্রতিদিনের সাম্প্রতিক তথ্যগুলা আপনারা এবং বিসিএস এ আসা উপযোগী, যেগুলো বিসিএস এ আসার মতন, তো সেগুলো আপনি কিন্তু প্রতিদিন এখানে রেডিমেড অবস্থায় পেয়ে যাবেন। জাস্ট আপনার কাজ, আমি যেটা প্রথমেই বলছিলাম, আপনার কাজ শুধু আমাদের অ্যাপটা ব্যবহার করে এখান থেকে পড়ে নেওয়া, আপনার এখানের কাছ থেকে আমাদের অ্যাপ থেকে এখান থেকে চর্চা করা। তো আপনার জন্য আসলে ওই পুরো পত্রিকা 15-20 পৃষ্ঠার পত্রিকা বা নেট ঘেটে ইনফো গ্যাদার করার চাইতে এইখান থেকে আপনি যদি করেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হবে এবং আপনার জন্য টাইম সেভিং হবে। এছাড়াও আমাদের অ্যাপে বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা এখানে লাইভ এক্সাম দিতে পারি। অন্যান্য সকল প্ল্যাটফর্মে দেখবেন লাইভ এক্সামের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু আমাদেরটা একদম রিয়েল টাইমে আপনাকে দিতে হবে। অর্থাৎ যে টাইমটা থাকবে সেই টাইমের পরে আপনি পরীক্ষা দিতে পারবেন, কিন্তু আপনার ওই অ্যাকচুয়াল টাইমে যে পরীক্ষার্থী সেই লিস্টে কিন্তু আপনারই থাকবে না। ওটা আপনি বিগত টেস্ট হিসাবে আপনি দিতে পারবেন আর্কাইভ থেকে। তো অলরেডি আপনারা দেখছেন আমাদের বিসিএস প্রিলিমিনারি মাস্টারি কোর্সে প্রায় 19,138 জন পার্টিসিপেন্ট দেখাচ্ছে। তো আপনাদের সকলকেও আমি আমন্ত্রণ জানাবো আমাদের এই অ্যাপের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের প্রস্তুতি সুদৃঢ় এবং সুনিপুণ করে আপনাদের সকলের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাবেন। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ, এবং আপনাদের সকলের আমন্ত্রণ জানাচ্ছি
বিকাল 3টায় আমাদের একটি কুইজ শো অনুষ্ঠিত হবে। সো এবং রাতে আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উক্ত কুইজ এবং ক্লাসগুলো দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।